ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ উইকলি অ্যানালিসিস। আপনারা জানেন আমি প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টায় মার্কেটের অ্যানালিসিস করি, আর তার সাথে সাথে আপনাদের পছন্দের একটা স্টক অ্যানালিসিস করি, আর আমার পছন্দের একটা স্টক অ্যানালিসিস করি। তো আজকের এই এপিসোডটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আগের সপ্তাহে উইকলি অ্যানালিসিসের ভিডিওতে আপনারা যে কমেন্টগুলো আমাকে করেছিলেন তার মধ্যে বেশ কয়েকটা খুব ইন্টারেস্টিং স্টক আমি পেয়েছি। জেনারেলি আমি একটা স্টক আপনাদের পছন্দের দেখাই আর একটা স্টক আমার পছন্দের দেখাই, কিন্তু যেহেতু প্রতিটা স্টক আপনারা যে স্টকগুলো আমাকে রেকমেন্ড করেছিলেন তার প্রতিটা চার্টই খুব ইন্টারেস্টিং, তাই প্রতিটা স্টককে না দেখিয়ে পারলাম না। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, আমি গ্যারেন্টি দিচ্ছি ভালো তো লাগবেই, তার সাথে সাথে আপনারা বেশ কিছু জিনিস, নতুন জিনিস শিখতেও পারবেন। তাই স্টকের সেকশনটা একদম মিস করবেন না। তবে তার আগে একটু নিফটিটাকে অ্যানালাইজ করে নিই। দেখুন, আপনাদেরকে আগের সপ্তাহতেই আমি দেখিয়েছিলাম যে নিফটি কিভাবে একটা রেঞ্জের মধ্যে ফেঁসে আছে, মানে একই রেঞ্জের মধ্যে একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। তো আগের সপ্তাহে ঠিক এই জায়গায় নিফটির চার্টটা দাঁড়িয়েছিল। আমি বলেছিলাম এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামতে পারে। তো দেখুন, সেখান থেকে ঠিক রেজিস্ট্যান্স নিয়ে কিভাবে নিচে মোটামুটি প্রায় 650 পয়েন্টের মতো নিচে নেমে গিয়েছিল। কিন্তু ইন্টারেস্টিং হলো, শুক্রবার একটা ভালো পজিটিভ মুভ দিয়ে নিফটি ক্লোজ তো হয়েছে, কিন্তু আপনি দেখুন লং টার্ম চার্টে যদি আমি সেইটাকে মানে শুক্রবারের ক্লোজটাকে আমি যদি মার্ক করি, দেখুন নিফটি কিন্তু একটা বড় বাঁধার মুখে পড়ে আছে। আমি যেটা আমার থাম্বনেলেও লিখেছি যে মার্কেটে এই মুহূর্তে খুব বড় বাঁধার মুখে পড়ে আছে। তো দেখুন, মার্কেটকে আমি যদি উইকলি চার্টে নিয়ে আসি নিফটিকে, তো উইকলি চার্টে এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, এইখানটা একটা সাপোর্ট পয়েন্ট আছে, এখানটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। তাহলে 1 2 3 4 5 পাঁচটা টাচ পয়েন্ট যেখানে আছে সেটা হয় খুব বড় সাপোর্ট লেভেল, আর নয়তো খুব বড় রেজিস্ট্যান্স লেভেল। এবার ডেলি ক্যান্ডেলে নিফটি যেহেতু শুক্রবার দিনকে ওই লেভেলে গিয়ে ক্লোজ হয়েছে, কিন্তু সেই লেভেলটাকে ভাঙতে পারেনি। লেভেলটা কি ছিল? 24,870, মানে 24,870-এর নিচেই গিয়ে নিফটি ক্লোজ দিয়েছে। আর আপনারা তো জানেন ট্রাম্প যেভাবে দাদাগিরি করছে এই ট্যারিফ নিয়ে, তার ফলে মার্কেটেও একটা আনসার্টেনিটি বজায় থাকছে। তো নেক্সট উইকে 24,870টা নিফটির জন্য একটা বড় হার্ডেল হতে চলেছে। তার উপরে গিয়ে যদি সাস্টেন করে যায় তাহলে 24,870টা একটা বড় সাপোর্ট লেভেল হয়ে যাবে, আর যদি তার নিচে থাকে তাহলে ওটা একটা বড় রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। আর আপনারা তো জানেন একটা ট্রেন্ড লাইন অলরেডি চলছে, তো সেই ট্রেন্ড লাইনকে এখনো ব্রেক তো করেইনি নিফটি। তাই আমার মনে হয় এই 24,870 লেভেলটাকে একটা বড় রেজিস্ট্যান্স নিয়ে নিফটি আবার ডাউন ট্রেন্ডেই সামনের সপ্তাহে বা ফ্ল্যাট লেভেলে থাকতে পারে। মানে এই যে দাগটা গেছে এই দাগের বরাবর ফ্ল্যাট থাকতে পারে, অথবা এই ডাউন ট্রেন্ডে এইটুকু এরিয়ার মধ্যেই ঘোরাঘুরি করবে আমার মনে হয় যেটা। কিন্তু মার্কেট তো আনপ্রেডিক্টেবল, দেখা যাক কি হয় পরের সপ্তাহে। তো এবার আমার কমেন্ট সেকশনে চলে আসি, যেখান থেকে আমি কয়েকটা স্টক চুজ করেছি যে স্টকগুলো আজকে খুব ইন্টারেস্টিং একটা পজিশনে দাঁড়িয়ে আছে। তো তীর্থঙ্কর আমাকে বলেছে ডাটা প্যাটার্ন নিয়ে বলতে, তো দেখা যাক ডাটা প্যাটার্নে কি হচ্ছে। দেখুন, ডাটা প্যাটার্নের আমি একটা উইকলি চার্ট খুলেছি। তো এই উইকলি চার্টটাকে আমি যদি মার্ক করে দিই, যেখানে গিয়ে লাস্ট শুক্রবার যে ক্লোজটা হয়েছে এখান থেকে একটা দেখতে পাচ্ছেন ইউ শেপের একটা ব্রেকআউট হয়েছে, আর সেই ব্রেকআউট থেকে ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে, কিন্তু তার পরের সপ্তাহে আবার সেই ব্রেকআউট লেভেলে এসে ক্লোজ দিয়েছে, একটা স্ট্রং সাপোর্ট জোনে ক্লোজ দিয়েছে। কিন্তু আমি যদি ডাটা প্যাটার্নের একদম শুরুর দিকে চলে যাই, যেখান থেকে ডাটা প্যাটার্ন আর কি মানে আইপিও এসেছিল, দেখুন আমি এই ব্রেকআউট লেভেলগুলোকে যদি মার্ক করতে করতে যাই, খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখুন। এখানে এই লেভেলে 863 লেভেলে ডাটা প্যাটার্নের বা দাম আমি বলছি না, জাস্ট চার্টটা দেখুন। তো এই লেভেলে ডাটা প্যাটার্নের আইপিও এসেছিল, আইপিওর পর থেকে স্টকটা পড়ে গিয়েছিল। ওকে, পড়ে যাওয়ার পর আবার ব্রেকআউট দেয়, তো এই লেভেলে আমি বাই করতে বলি ন্যাচারালি। তো দেখুন এইখানে ক্লোজ দিয়েছিল ডাটা প্যাটার্ন, মানে ব্রেকআউট দিয়ে, আইপিও প্রাইসকে ব্রেকআউট দিয়ে ক্লোজ দিয়েছিল, কিন্তু সেই ব্রেকআউটটা সাস্টেন করেনি। দেখুন ওখান থেকে কিভাবে পড়ে গেছে। সেকেন্ড টাইম গিয়ে ব্রিজ করেছে, তবে গিয়ে এত বড় একটা র্যালি দিয়েছে। দেখুন, মানে ফার্স্ট টাইম ব্রেক হয়েছে, সেকেন্ড টাইমে গিয়ে র্যালি দিয়েছে। ঠিক আছে, তো সেই র্যালি যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে পড়ে গিয়েছিল। তাহলে আমরা কি ভাববো, আবার যখন উঠছে তাহলে সেই লেভেলটাকে যদি মার্ক করি, তো সেই লেভেলে গিয়ে আবার ব্রেকআউট দিয়েছে, কিন্তু ব্রেকআউট ফেল হয়েছে।
সেকেন্ড অ্যাটেম্পটে গিয়ে ডাটা প্যাটার্ন ওই ব্রেকআউটটাকে সাকসেস করেছে। আবার যদি আমি ওপর লেভেলে যাই, দেখুন দুটো মানে সেকেন্ড অ্যাটেম্পটে হচ্ছে, ভাবুন মানে যেরকম পরীক্ষা দিই না, পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটে পাস হলো না, আবার সেকেন্ড অ্যাটেম্প করতে হয়। ডাটা প্যাটার্নের ব্রেকআউটগুলো আমি যে প্যাটার্নটা আমি লক্ষ্য করছি এই স্টকটায়, সেটা হলো সেকেন্ড টাইমে ব্রেকআউট দিচ্ছে, মানে ফার্স্ট ব্রেকআউটটা ফেল হয়ে যাচ্ছে। তো আবার যদি আমি দেখি এইখানে এই লেভেলটাতে দেখুন, যদি মার্ক করি ব্রেকআউট দিয়েছিল, ভালো উপরে উঠেছিল, কিন্তু আবার নিচে নেমে সেখান থেকে দেখুন না কত পার্সেন্ট টপ থেকে পড়ে গেল, 30% টপ থেকে ফল হয়ে গেল। তো এই ফল থেকে দেখুন কিভাবে আবার সেকেন্ড টাইম যখন উঠেছে তখন একটা র্যালি দিয়েছে। তো র্যালি দেওয়ার পরে এখান থেকে আবার পড়েছে। তো আমি এই চারটাকে যদি বড় করি, দেখুন একটা মার্ক, দুটো মার্ক, তিনটে মার্ক, চারটে মার্ক হয়ে গেল। তো এই যে প্যাটার্ন, মানে ডাটা প্যাটার্ন আমাদেরকে যে প্যাটার্ন দেখাচ্ছে, আমার মনে হচ্ছে যে এই যে প্রতিবারের অ্যাটেম্পটগুলো ফার্স্ট অ্যাটেম্পটে ফেল হচ্ছে। তো এই অ্যাটেম্পটটা এইখানে ব্রেকআউট করেছিল, এই লেভেলটাকে আমি যদি একটা রেজিস্ট্যান্স লেভেল ধরি, দেখুন এই লেভেলটাকে যদি আমি একটা রেজিস্ট্যান্স লেভেল ধরি, তাহলে এটাকে অ্যাটেম্প্ট করেছিল, ফেল হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে সেকেন্ড অ্যাটেম্প্ট। এইটাকে কিন্তু ফার্স্ট অ্যাটেম্প্ট ভাববেন না, এটা হচ্ছে সেকেন্ড অ্যাটেম্প্ট। এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে আর একটা রেজিস্ট্যান্স আছে। তো এইটা যদি কেউ ভাবে যে এটা ফার্স্ট অ্যাটেম্প্ট হচ্ছে, তাহলে ভুল হয়ে যাবে। এটা আমার যেটা ধারণা, এটা হচ্ছে সেকেন্ড অ্যাটেম্প্ট চলছে। তার মানে এখান থেকে ডাটা প্যাটার্নের আবার টেনে উপর দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে, যেমনটা প্যাটার্ন বলছে, আগের প্যাটার্নগুলো যেটা বলছে যে ডাটা প্যাটার্নের যতগুলো ব্রেকআউট হচ্ছে সেগুলো সবকটা সেকেন্ড অ্যাটেম্পটে সাকসেস হচ্ছে। তো এইখানে যদি এইটাকে একটা ছোট্ট রেজিস্ট্যান্স, আমি যদি এটা ডেলি ক্যান্ডেলে করি বুঝতে পারবেন ভালো। দেখুন এইখানে ফার্স্ট অ্যাটেম্পট হয়েছে, সেকেন্ড অ্যাটেম্পট হয়েছে, থার্ড অ্যাটেম্পট হয়েছে, পারেনি, আবার লেটেস্ট অ্যাটেম্পট হয়েছে, এখানে একটা অ্যাটেম্পট হয়েছে, এখানে আবার অ্যাটেম্পট হয়েছে। তো এখানে যেহেতু পড়ার চেষ্টা করছে স্টকটা, তাই এখানে একটু কসাস থাকা উচিত আমার মনে হয়। কিন্তু যতক্ষণ এই লেভেলের ওপরে সাস্টেন করবে, মানে যেখানে গিয়ে ক্লোজটা দিয়েছে, ওই ক্লোজিংটা খুব ভালো একটা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল। তো এই লেভেলের নিচে যদি চলে যায় তাহলে তো এটা ব্রেকআউট ফেল হলো। কিন্তু যদি এই ব্রেকআউটটা সাস্টেন করে এখান থেকে, মানে আবার পরের উইক থেকে যদি গ্রিন ক্যান্ডেল শুরু হয়, মানে আপনি এটা ধরে রাখবেন যে পরের উইকে যদি আবার গ্রিন ক্যান্ডেল শুরু হয়, তাহলে কিন্তু এর কাছে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল এইটা অনেক ওপরে আছে। মানে এখান থেকে কত পার্সেন্টের ওপরে আছে, প্রায় 34% আপসাইডের একটা ওপরে গিয়ে সেখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স আছে। তো সামনের সপ্তাহে যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে শুরু করে ডাটা প্যাটার্ন, তাহলে কিন্তু বুঝতে হবে এখান থেকে মানে রিবাউন্ড হওয়ার চান্সটা সব থেকে বেশি। তার কারণ আপনি ভলিউম দেখুন স্টকটাতে, আমি যদি ভলিউম অ্যাড করি, দেখুন এত বড় জায়গায় যে ভলিউম ছিল তার থেকে অনেক বেশি ভলিউম এই লেভেলে এসেছে, এই লেভেলে অনেক বেশি ভলিউম এসেছে, মানে এই লেভেলে প্রচন্ড বাইং আসছে। মানে এটা তো একটা বড় সাপোর্ট লেভেল হয়েই গেছে, তারপরেও উপর লেভেলেও কিন্তু বাইং আসছে, এখানেও কিন্তু বড় ভলিউম আসছে। আর এই ধরনের বড় বড় ভলিউমগুলো কারা করে? এই ধরনের বড় বড় ভলিউমগুলো মিউচুয়াল ফান্ড, বড় ইনভেস্টার তারা করে। এগুলো আমার আপনার মতো রিটেলারদের ভলিউম নয়। আমার আপনার মতো রিটেলারদের ভলিউম এইগুলো, যেগুলো দেখাই যাচ্ছে না চোখে, ছোট ছোট ভলিউম। বড় যে ক্যান্ডেল স্পাইকগুলো হয় ওগুলো কিন্তু বড় ইনভেস্টারদের ভলিউম। তাই সোমবার থেকে যদি এখান থেকে গ্রিন ক্যান্ডেল শুরু হয়, তাহলে জানবেন ডাটা প্যাটার্নের উপর দিকে যাওয়ার চান্সটা সব থেকে বেশি। এরপরে যাব, আমাকে কমেন্টে জানিয়েছিল রাজ্জাক মন্ডল, দাদা টাটা মোটরস প্লিজ। তো টাটা মোটরসে তো যাবই, কিন্তু তার আগে সমীর মন্ডল জানিয়েছিল থ্যাঙ্কস ব্রাদার, পিভিএসএল আইপিও অ্যাট 295, এখন 112, কি করলে ভালো হয়? দেখুন সমীর মন্ডলের রিকোয়েস্ট তো আমি ফেলতে পারবো না, আমি জেনারেলি একটা করেই স্টক দেখাই।
কিন্তু আজকে সমীরেরটাও নিয়ে নিচ্ছি, তার কারণ সমীর হচ্ছে আমার ভিডিওর খুব বড় সাপোর্টার। দেখুন প্রতিটা ভিডিওতে আমাকে কমেন্টে জানায় যে আমার ভালো লেগেছে কি খারাপ লেগেছে, প্রতিটা ভিডিও কমেন্ট। এবার আপনারাও হয়তো আমার প্রতিটা ভিডিও দেখেন, কিন্তু আমি জানবো কি করে আমাকে যদি না কমেন্টে জানান। তাই আপনারাও যদি আমার প্রতিটা ভিডিও দেখেন তাহলে কমেন্টে একটু জানাবেন যে হ্যাঁ আমিও দেখি, বা কেমন লাগলো, ভালো লাগলো, বা আমি কিছু ইমপ্রুভ করতে পারি কিনা, আপনার যদি কোনো সাজেশন থাকে। তাই প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। কতক্ষণ, 2 মিনিট তো লাগে। তো একটা কমেন্ট যদি আপনি করে দেন, আপনার কিছু হয়তো যায় আসে না, কিন্তু আমি অনেকটা মোটিভেটেড হই। তাই আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এবার আসি আমাদের সেকেন্ড স্টক, সেটা হচ্ছে পিভিএসএল। তো দেখুন পিভিএসএলটাও আমি কেন সিলেক্ট করলাম বা চুজ করলাম, তার কারণ এত সমীর আমাকে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে, তাই জন্য তো চুজ করেইছি। কিন্তু পিভিএসএলটাও খুব ইন্টারেস্টিং, কারণ এই পিভিএসএল দিয়ে আমি আপনাদেরকে অনেক কিছু শেখাতে পারবো। আমি এর আগেও আইপিও স্টক নিয়ে শিখিয়েছি, কিন্তু এটাকে কেন সিলেক্ট করলাম, দেখুন প্যাটার্নটা কিভাবে জেনারেট হচ্ছে। তো সমীর আমাদেরকে যে স্টকটা রেকমেন্ড করেছে সেটা হচ্ছে পিভিএসএল, পপুলার ভেহিকেল অ্যান্ড সার্ভিস লিমিটেড। ও বলছে 295-এ আমার পারচেস। 295 কোথায়? 295 হচ্ছে এইটা, মানে স্টকটার একদম টপে। যখন আইপিও এসেছিল তার টপে। তো আইপিওটা এসেছিল মার্চ মাস 2024-এ, আগের বছর আইপিও এসছে। এবার সেখান থেকে এই স্টকটা পড়ে গেছে প্রায় 69 বা 70%। 70% এই স্টকটা পড়ে গেছে। এবারে আমি একটা চার্ট দেখাই, এটা দেখুন, এটা হচ্ছে নাইকার চার্ট। আইপিও এসেছিল 2021 সালে 8ই নভেম্বর। তো সেখান থেকে দেখুন কিভাবে পড়ে গেছে, কত পার্সেন্ট? 70%। এটা হচ্ছে গান্ধার অয়েল অ্যান্ড রিফাইনারি। গান্ধার অয়েল কত পার্সেন্ট টপ থেকে পড়ে গেছে? 61%। আপনি চার্টগুলোর মধ্যে একটা সিমিলারিটি লক্ষ্য করুন, যে এইটা হচ্ছে পিভিএসএল এর চার্ট, এইটা হচ্ছে গান্ধার অয়েলের চার্ট। কোনো সিমিলারিটি লক্ষ্য করছেন কি? মানে আইপিওর পরে কিভাবে স্টকগুলো পড়ে যাচ্ছে। এটা হচ্ছে ইস্যাপ স্মল ফিনান্স ব্যাংকের চার্ট। তো এও তার আইপিও প্রাইস থেকে পড়ে গেছে 66%। এসেছিল কবে? 2023 সালে 6 নভেম্বর, মানে নভেম্বর মাস 2023 সালে এখানে আইপিও এসেছিল। আইপিওর পর থেকে আর ওপর দিকে যায়নি। এটা হচ্ছে পেটিএম এর চার্ট আইপিওর পরে। এখন তো বড় চার্ট হয়ে গেছে। আইপিওর পরে আপনি খেয়াল করে দেখুন, টপ থেকে পড়ে গেছে 72%। ঠিক আছে, এটা হলো জোম্যাটোর চার্ট। তো জোম্যাটোর আইপিওর পরে দেখুন কি হয়েছিল, জোম্যাটোয় টপ থেকে পড়ে গেছে 73%। আচ্ছা আপনি বলুন, এই যে আইপিওর পরে যে সিমিলারিটিটা যে আমরা লক্ষ্য করছি, যে একই সিমিলার প্যাটার্ন বারবার আমরা লক্ষ্য করছি, যে বেশিরভাগ আইপিও স্টকই তার উপর থেকে পড়ে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা আমি কিন্তু আমার আইপিওর ভিডিওয়ে দেখিয়েছি, যে আইপিও কি অ্যাপ্লাই করা উচিত, এই নামে আমার একটা ভিডিও আছে, আমি দরকার হলে ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা গিয়ে দেখতে পারেন যে আইপিওর পরে স্টকগুলো এতটা কেন পড়ে যায়, আইপিওর পরেই স্টকগুলোতে এত বড় কেন ক্র্যাশ আসে। আর এই সেম প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি পিভিএসএল, পপুলার ভেহিকেল অ্যান্ড সার্ভিস। পপুলার ভেহিকেলের যে স্টকটা সমীর নিয়েছে 295-এ, সেটা চলছে এখন 120। এবার এখানে সমীরের প্রশ্ন হচ্ছে যে দাদা আমি কি করব এখন। আচ্ছা আপনি নিজেই বলুন আপনার কি করা উচিত। আমি যে স্টক এতগুলো দেখালাম আইপিওর পরে যে যে কিভাবে ক্র্যাশ হয়, আমি যে এতগুলো স্টক দেখালাম, আপনি নিজে বলুন আপনার কি করা উচিত। বা আপনারা যারা দেখছেন, আপনারা এই ভিডিও যারা দেখছেন, তারা আপনারা নিজেরা বিচার করে বলুন সমীরের এখন কি করা উচিত। আর সেটাও আপনারা আমাকে কমেন্টে জানান যে এখন সমীরের কি করা উচিত। দেখুন আমি তো আর রেকমেন্ড করতে পারি না, বা বাই সেলের আমি কোনো টার্গেট, স্টপ লস এই সমস্ত কিছু জিনিস তো দিতে পারি না, তার কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড কোনো রিসার্চ অ্যানালিস্ট নয়। তাই টার্গেট, স্টপ লস কিছু দেবো না, খালি বলবো ভুলে যান, পোর্টফোলিওয়ে আছে, ভুলে যান, যখন আসবে স্টকের দাম তখন দেখা যাবে। এবার এইখানে আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আইপিও স্টকগুলোকে কি তাহলে ছেড়ে দেবো? আইপিও স্টকে কি টাকা লাগাবো না, নাকি আইপিও আসার পরে সেই স্টকে ট্রেড নেব না? ছাড়বো না কিছুই, খাবো সব, কিন্তু সময় বুঝে। দেখুন এখানে আপনাদেরকে একটা উদাহরণ দিই। অনেকে কি ভুল করে বলুন তো, বিয়ে বাড়িতে গিয়ে নেয়
আগে ফুচকা খেয়ে নেয়, এই জুস খেয়ে নেয়, এই পকোড়া খেয়ে নেয়, তারপর যখন মেন কোর্সে বসে তখন ওই একটা লুচি নিয়ে হাঁসফাঁস করে। মানে আসল খাবার জিনিসগুলো যখন এলো সেগুলোকে আর খেতে পারছে না, কারণ তার আগে উল্টোপাল্টা জিনিস খেয়ে নিয়েছে। ফুচকা আমরা কখন খাবো? ফুচকা আমরা নর্মাল বিকেলবেলা নর্মাল দিনে খাবো। আর যখন আমি বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি গিয়ে কি কেউ ফুচকা খায়? মেয়েরা দেখি বিশেষ করে বিয়ে বাড়িতে গিয়ে আগে ফুচকা খেয়ে নিচ্ছে, আগে জুস খেয়ে নিচ্ছে, তারপরে মেন কোর্সের খাবারগুলো খেতে পারছে না। যেমনটা হয়েছে সমীরের, ঠিক টাইমে ঠিক জিনিসটা খায়নি, যেটা অন্য সময় খাওয়ার দরকার আগেই খেয়ে বসে আছে, এখন আইঠাই করছে। এবার যেহেতু আগে ফুচকা খেয়ে ফেলেছে, এখন নতুন নতুন ভালো ভালো খাবার আছে সেগুলো আর খেতে পারছে না, তার কারণ একটা বড় ক্যাপিটাল ওখানে তো ব্লক হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভুলটা আপনারা করবেন না। আমি যে এই যে প্যাটার্নটা দেখালাম, এই ভুলটা আপনারা যেন না করেন। আইপিও আসার পরেই কোনো স্টককে নিয়ে নেওয়া যে আইপিওর পরে আমাকে গেইন দিয়ে দেবে, এমনটা নাও হতে পারে, এর পরে বড় ফলও আসতে পারে। সমস্ত আইপিওতেই যে এরকম চার্ট হয় তা নয়, অনেক চার্ট আবার এর উল্টোটাও হয়। মানে আইপিও এলো, তারপর থেকেই টানা শুরু করে দিল, উপর দিকে টানা উঠছে। এবার কোনটা হবে কোনটা হবে না সেটা আমরা কি করে বুঝবো? এর তো কোনো প্যাটার্ন চাই, আমাদেরকে তো একটা রেফারেন্স পয়েন্ট চাই। তো আপনাদেরকে আমি শিখিয়ে দিই যে আইপিও আসার পরে কখন আমরা ট্রেড করব। দেখুন, যেহেতু জোম্যাটো দেখিয়েছিলাম, আমি জোম্যাটো দিয়েই আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই। দেখুন, জোম্যাটোতে যে আইপিওটা এসেছিল, আইপিওর পরে যে হাইটা বানিয়েছিল, সেই হাইয়ের পর পড়ে গিয়েছিল। মানে এই টাইমটা আপনাকে দিতে হবে কোনো স্টককে। এই টাইমটা যখন আইপিও এলো, এই টাইমটা আপনাকে ছেড়ে দিতে হবে যে ভাই আমি ওই টাইমটায় কোনো ট্রেড করব না, যতক্ষণ না আমি একটা প্যাটার্ন রেকগনাইজ করছি। দেখুন প্যাটার্নটা, এখান থেকে আইপিও এসেছে, এখান থেকে বড় গেইন দিয়েছে, আমাদের খাওয়ার দরকার নেই। সেখান থেকে যখন ফল এলো, তো সেই ফলের পর, ফলের আগে যে হাইটা বানিয়েছিল সেইটাকে মার্ক করে রাখলাম। তো সেই মার্কটাকে যখন গিয়ে আবার সেই জোম্যাটো আবার এইখানে ক্লোজ দিচ্ছে, মানে সেইটাকে ভেঙে, আগের যে হাইটা বানিয়েছিল সেই হাইটাকে ভেঙে যখন আবার ক্লোজ দিচ্ছে, তখন আমরা সেটাতে একটা ট্রেড নেব। কিভাবে নেব? দেখুন, এই যে একটা ইউ কার্ভ বানিয়েছিল, এই ইউ কার্ভটাকে আমরা আগে মেপে নেব যে এই ইউ কার্ভটা কত বড়। এই যে ইউ কার্ভটা হয়েছে সেটা কত, ডেপথটা কতটা, সেই ডেপথটা মেপে সেই ব্রেকআউটের ওপর লেভেলে গিয়ে ওই ডেপথটাকে বসিয়ে দিলাম। তো এইটা হবে আমাদের ট্রেডিং এর একটা টার্গেট। এইগুলোকে বলে স্ট্র্যাটেজি। মানে কোনো একটা স্ট্র্যাটেজিতে তো আপনাকে ট্রেড করতে হবে। বিনা কোনো স্ট্র্যাটেজিতে দেখলাম আজকেই আইপিও এলো, একটু বেড়েছে, 5-6% বেড়েছে, তাহলে আমাকে আরো গেইন দেবে, আমি একটা ট্রেড নিয়ে নিলাম, তারপরে তাহলে এরকমই অবস্থা হবে। মানে আমাদের তো একটা সেট স্ট্র্যাটেজি চাই, আমাদের তো একটা সেট রেফারেন্স পয়েন্ট চাই যে এই পয়েন্টটা আমি দেখলে তবে আমি এটা ট্রেড করব, না হলে করব না। দেখুন, আমি যদি এটাকে বসাই এই জায়গায়, দেখুন ঠিক সেই পর্যন্তই গিয়েছিল। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, যতটা মার্ক করেছি সেই পর্যন্ত গেছে, তারপরে আবার জোম্যাটো পড়ে গেছে। তো মার্কটা আমি কিভাবে করলাম দেখে নিন বড় চার্টে। আমি এটা যদি মান্থলি চার্টে করে দিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। মান্থলি চার্ট মানে একটা ক্যান্ডেল একটা মাসকে রিপ্রেজেন্ট করছে। দেখুন, আমি এইখান থেকে এইটাকে মার্ক করেছিলাম, মানে এই যে ইউ কার্ভটা, এই ইউ কার্ভটাকে মার্ক করে তারপরে আবার ওপরে গিয়ে এটাকে বসিয়ে দিয়েছিলাম। ব্যাস, হয়ে গেল। আমি নিজে একটা আইপিও স্টকে ট্রেড করেছিলাম, যেখানে আমি একটা বড় প্রফিট পেয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিই। ওরিয়েন্ট টেকনোলজি, ওরিয়েন্ট টেকনোলজি। তো এইটাতে আমি ডেলি ক্যান্ডেলে আসছি, দেখুন আমার মার্ক করাই ছিল আগে থেকে। আইপিও এসেছে এই জায়গায়, মানে আইপিও এসেছে এই জায়গায়, আইপিও থেকে উপরে গেছে, তারপর নিচের পড়ে গেছে। আমি ওই হাইটাকে মার্ক করে রেখেছিলাম। সেই হাইটাকে যখন আবার ব্রেক করলো, প্লাস আমি যদি এখানটা ভলিউম বসাই, দেখুন গোটা টাইমটায় যতক্ষণ এই আইপিওটা চলছিল, আইপিওর পর থেকে গোটা টাইমটায় যত না ভলিউম ছিল, এই ব্রেকআউটের সময় একটা মারাত্মক ট্রিমেন্ডাস ভলিউম দেখায়। আমি এই লেভেলে গিয়ে পারচেস করি, ঠিক আছে। তো এবারে আমি টার্গেট কি রেখেছিলাম, ওই যে দেখালাম, আমি এইটাকে মার্ক করেছি, মার্ক করে এর ওপরে বসিয়ে দিয়েছি। দেখুন, এখানে গিয়ে আমি একটা 28%-এর ছোট প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। এবার হ্যাঁ, তারপরে স্টকটা অনেক দূর উপরে গেছে, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি কাজ করেছি। আপনাদের যেটা স্ট্র্যাটেজি থাকবে আপনারা সেইভাবে কাজ করবেন, কিন্তু স্ট্র্যাটেজি একটা বানাতে হবে যে হ্যাঁ প্রতিটাই যেন আমি এরমই করব।
এবার হ্যাঁ, এরপরে কি এটা এই ব্রেকআউটটা কি ফেল হতো না? হ্যাঁ হতো, হওয়ার চান্স থাকে, না হওয়ার কিছুই নেই। ডাটা প্যাটার্নে আমি কি দেখালাম, ডাটা প্যাটার্নটা একবার দেখাই। তীর্থঙ্কর না কে কি ছিল, হ্যাঁ তীর্থঙ্কর। তো তীর্থঙ্কর আমাদেরকে দেখিয়েছে ডাটা প্যাটার্ন। তো দেখুন ডাটা প্যাটার্নে আইপিও এসেছে, আইপিওর পর পড়ে গেছে। এবার আমি যদি এটা দেখতাম, আমি তো দেখিনি তখন, তো যাই হোক আমি এটা দেখতাম যদি, তাহলে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি এখানে এন্ট্রি হতাম, হতাম কি না? হতাম তো। কিন্তু তারপরে পড়ে গেছে, লস হয়ে যেত। সমস্ত ট্রেডেই যে প্রফিট হবে এমনটা নয়, কিন্তু আমাদের একটা সেট প্যাটার্ন চাই। এই যে স্টকটা আবার ব্রেকআউট দিচ্ছে, তাহলে কি এই স্টকটাতে আমার লস হয়েছে বলে অচ্ছুত করে বসে থাকলে হবে না। এই স্টকটা একবার আমাকে লস দিয়েছে বলে আমি যে এটাতে অচ্ছুত হয়ে বসে থাকবো তা নয়, যে ডাটা প্যাটার্ন আমাকে লস দিয়েছে আমি ডাটা প্যাটার্ন নেব না। দেখুন শেয়ার বাজারে ইমোশনের কোনো জায়গা নেই, রাগ লোভ ভয় কিচ্ছু থাকলে হবে না। একবার হয়েছে, নেক্সট টাইম আবার প্রফিট দেবে, কি আছে? আমি যদি এখান থেকে 10%-এর একটা লস নিয়ে বেরিয়ে যাই, তারপরে যদি আমাকে 70%-এর প্রফিট দেয়, তাহলে আমার প্রবলেম কি আছে? তো সমীরের যে স্টকটা আছে পিভিএসএল, তো সেই পিভিএসএলেও কি আমি ট্রেড করব না? অবশ্যই করব। আমি তো বললাম না, বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা খাবো না। সমীর যেটা করেছে, বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা পেট ভরে খেয়ে নিয়েছে, এবারে আর পরের খাবারটা খেতে পারছে না। আমি ওয়েট করব মেন কোর্সের জন্য। এই পিভিএসএল যখন আবার এখান থেকে উঠবে এই লেভেলে, আমি তখন মানে 295-এ যে সমীর কিনেছে, আমি আবার 295-এ যখন যাবে তখন বাই করব, তার আগে থাক না পড়ে, আমার দরকার নেই, আমি নেবো না। যখন 295-এ আবার যাবে, তখন এই লেভেলে যারা বায়ার আছে, মানে এই লেভেলে যারা বাই করেছিল, সমীর বা শুধু সমীর একা নয়, আরো অনেকে বাই করেছিল, তো এই লেভেলে যারা বাই করেছে তারা তখন গিয়ে ওই লেভেলে গিয়ে সেল করে দেবে যে ভাই নমস্কার, আমার স্টকের দাম এসে গেছে, অনেক দিন ওয়েট করেছি। কারণ এটা তো একদিনে যাবে না, অনেক দিন পরেই যাবে। তো এতদিন ওয়েট করার পর যখন আবার 295 আসবে, ভাই বলবে আমাকে ছেড়ে দাও, এই স্টক থেকে আমরা বেরিয়ে যাই। আর সেই কারণে এই লেভেলে গিয়ে এতটা বড় একটা ভলিউম আসে। মানে এই লেভেলে যারা বায়ার ছিল, তারা এই লেভেলে গিয়ে তো আবার সেল করবে, আর এই লেভেলে গিয়ে আবার বাই করব, আমরা করব বা অন্য কেউ করবে। তো সেইখানে ওই জন্য এইখানে বড় ভলিউম কখন আসে, হয় ভলিউম এই লেভেলে আসবে, এই লেভেলে যদি একটা বড় ভলিউমের মানে আমরা স্পাইক দেখি, বড় ক্যান্ডেল দেখি যে হ্যাঁ এখান থেকে একটা বড় ভলিউম এসে গেছে, তখন একটা চান্স থাকে যে নিচের লেভেল থেকে বাইং শুরু হয়ে গেছে, তাহলে এবার এই স্টকটা উপর দিকে উঠবে। আর না হলে এই লেভেলে যদি একটা বড় ভলিউমের স্পাইক দেখি, তখন আমরা দেখবো যে এই স্টকটা ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে অনেক দূর ছুটবে। তাই সাবধান থাকুন, আইপিও আসার সঙ্গে সঙ্গেই কোনো স্টকে হাত দেওয়ার আগে একটু নিজেরা রিসার্চ করে নেবেন। আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখবেন যাতে আপনারা শিখতে পারেন। তো এবার আমাদের পরের স্টকে যাব, সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস বলেছে আমাদেরকে রাজ্জাক মন্ডল। তো রাজ্জাকের রিকোয়েস্টে আমি যাই টাটা মোটরস প্লাস। আমি আপনাদেরকে ডিসক্লেমার দিয়ে রাখি যে টাটা মোটরস আমার নিজেরও পোর্টফোলিওয়ে আছে, তো হতে পারে আমার স্টক অ্যানালিসিসটা বায়াসড হতে পারে, কিন্তু যেহেতু রাজ্জাক দেখিয়েছে, আমি রাজ্জাকের রিকোয়েস্টে আমি টাটা মোটরসটা একবার দেখিয়ে দিই। টাটা মোটরস আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আমার ট্রেন্ড লাইনের ভিডিওয়ে, আপনারা যদি কেউ দেখে থাকেন আপনারা দেখবেন আমি টাটা মোটরসটা দেখিয়েছিলাম। দেখুন আমি এটা একটা মান্থলি চার্ট খুলেছি। তো এই যে কোভিডের লোটা ছিল, এই কোভিডের লো থেকে এখনকার লোগুলোকে আমি যদি মার্ক করি, কোভিডের লোটে মানে কোভিডের লোটা থেকে সেখান থেকে আমি যদি এই টাটা মোটরসকে মার্ক করি, দেখুন এটা হচ্ছে 2020 সাল, 2020 সাল আর আজকে 2025 সাল, মানে 5 বছর ধরে টাটা মোটরস একটা সেম প্যাটার্ন ফলো করছে। একবার উপরে যাচ্ছে, আমি যদি এটা উইকলি করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন আমি এটা উইকলি চার্টে নিয়ে এলাম, এই প্যাটার্ন মানে এই ট্রেন্ড লাইনকে ছাড়ছে না, একবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে, আবার উপরে গেছে আবার নিচে এসছে। আর উপর পয়েন্টে যদি আমি ধরি, এই ওপরের পয়েন্টগুলোকে যদি আমি মার্ক করি, দেখুন ওপরের পয়েন্টগুলো সেম একটা প্যাটার্নকে ফলো করছে। কি প্যাটার্নকে? ওপরে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে আবার নিচে আসছে, ওপরে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে নিচে আসছে, আবার এখানে আসছে আবার নিচে আসছে, আবার ওপরে আসছে নিচে আসছে। তো যখন আমরা দেখতে পাচ্ছি গত 5 বছর ধরে টাটা মোটরস একটা সেম ট্রেন্ড লাইনকে ফলো করছে,
তাহলে মোস্ট প্রবাবেল কি চান্স আছে? মোস্ট প্রবাবেল চান্স আছে যে এই যে লেভেলে যখন আসবে টাটা মোটরস, তাহলে আবার আপবিট হওয়ার চান্স আছে। হিসাব তো তাই বলছে যে 5 বছর ধরে একই ট্রেন্ড লাইনকে যেহেতু ফলো করছে, তাহলে এখানে একটা সাপোর্ট নিয়ে এখান থেকে টাটা মোটরস আপ হওয়ার চান্স আছে। আমি আপনাদেরকে ট্রেন্ড লাইনের ভিডিওতে এটাই দেখিয়েছিলাম। আর ঠিক তখন আমি নিজেও নিয়েছিলাম টাটা মোটরস, আমার পোর্টফোলিওতে এখনো আছে। তো আমি নিয়েছিলাম 630 থেকে 635 লেভেলে। আমি যদি সেটাকে মার্ক করি, 635 কোথায় হচ্ছে? এইখানটা 636, যাই হোক, আমি এই লেভেলে নিয়েছিলাম যে টাটা মোটরস একটা আপবিট করার চান্স আছে। এবার কোথায় যাওয়ার চান্স আছে দেখুন, আমি যদি মান্থলি ক্যান্ডেল করে দিই, এটা দেখতে সুবিধা হবে। এই ট্রেন্ড লাইনটাকে যদি আমি আরো বড় করি, দেখুন চার্টেতে কিন্তু এই ড্রয়িংগুলো আপনাদেরকে করতে হবে। এই ড্রয়িংগুলো করলে আপনারা নিজেরা বুঝতে পারবেন বিষয়গুলো। এগুলো খুব সিম্পল ড্রয়িং। এমন কিছু নয় যে খুব আহামরি কিছু নানা রকম ইজিবিজি কাটছি। খুব সিম্পল ড্রয়িং। এই ড্রয়িংগুলো আপনারা নিজেরা যদি করতে পারেন আপনাদের চার্টে, বড় চার্টে, ছোট চার্টে কোনো লাভ হবে না। বড় চার্টে, উইকলি চার্টে, মান্থলি চার্টে যখন আপনারা এই ড্রয়িংগুলো করতে শিখে যাবেন, তাহলে আপনারা খুব নিজেরাই সহজে অ্যানালাইজ করে কোনো স্টকে এন্ট্রি এক্সিট নিতে পারেন। তো মান্থলি চার্টে আমি যদি লং টার্মে টাটা মোটরসকে আমার পোর্টফোলিওয়ে রাখবো ভাবি, তাহলে আমার টার্গেট হওয়া উচিত এইটা। এইটা আমার টার্গেট হওয়া উচিত। মানে যেহেতু টাটা মোটরস একবার এখানে যাচ্ছে আবার নিচে এসছে, তাহলে এই জায়গায় আমার টার্গেট হওয়া উচিত যে এত দূর অবধি এখানে আসবে 1532 টাকা, 600 থেকে 1500 টাকা। এবার হ্যাঁ, ওটা কি একদিনে চলে যাবে? একদিনে তো যাবে না, 1.5 বছর 2 বছর টাইম লাগবে। কিন্তু যেহেতু আমি এই প্যাটার্নটা দেখতে পাচ্ছি টাটা মোটরসে, সেই জন্য আমি এই ট্রেডটা নিয়েছি। এবার রাজ্জাকের বক্তব্য হচ্ছে টাটা মোটরসে এই মুহূর্তে কি করা উচিত? এই মুহূর্তে করা উচিত একটা সুপার ট্রেন্ড লাগিয়ে দেওয়া উচিত। দেখুন উইকলি চার্টে কিন্তু সুপার ট্রেন্ডের নিচেই আছে টাটা মোটরস। তো যতক্ষণ না সুপার ট্রেন্ড গ্রিন হচ্ছে, দেখুন এইখানে যেরকম গ্রিন হয়েছিল, এই যে ডাউন ট্রেন্ড, আগের ডাউন ট্রেন্ডটা দেখুন উইকলি চার্টে, এই ডাউন ট্রেন্ড থেকে গ্রিন হয়েছিল, তারপরে উপরে গিয়েছিল। তো যতক্ষণ না, এখন যেহেতু টাটা মোটরস একটা অনেক উঁচু লেভেলে চলে এসেছে অলরেডি, আমার পোর্টফোলিওয় মোটামুটি 14-15% প্রফিট অলরেডি দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে যদি কেউ টাটা মোটরস নেয়, তাহলে তার কাছে বড় স্টপ লস থাকবে। এত বড় 24% স্টপ লস হবে। এত বড় স্টপ লস নেওয়ার কোনো মানেই হয় না। মানে এই যে সুপার ট্রেন্ডের লাইনটা রেড আছে, সুপার ট্রেন্ডের লাইনটা গ্রিন হয়ে যাক উইকলি চার্টে, তারপরে কেউ এন্ট্রি করতে পারে। তাহলে কি হবে, সুপার ট্রেন্ডটা আপনাদের একটা স্টপ লস, মানে ওই লেভেলটা একটা স্টপ লস হয়ে যাবে, যে স্টপ লসটা খুব স্ট্রং হবে। কারণ দেখুন টাটা মোটরস কিন্তু এই সুপার ট্রেন্ডকে হিট করে রেজিস্ট্যান্স নিয়ে আবার একটা ডাউন দিকে দেখাচ্ছে, মানে ডাউনে এসেই ক্লোজ দিয়েছে। এই এই সিগন্যালটা আমারও নিজেরও খুব একটা ভালো লাগছে না। পরের সপ্তাহে আমি নিজেও বেরিয়ে যেতে পারি হয়তো, কারণ আমি অলরেডি প্রফিটে আছি। এরপরে যদি আবার পড়ে যায়, তাহলে প্রফিটটা আমার চলে যাবে। নেক্সট উইকে আমি হয়তো এখান থেকে সেল করে বেরিয়ে গেলাম। তারপরে ওয়েট করলাম যতক্ষণ না এই সুপার ট্রেন্ডটা গ্রিন হচ্ছে, ততক্ষণ হয়তো ওয়েট করলাম। তো এইভাবেই আপনারা অ্যানালাইজ করতে পারেন চার্টগুলোকে। নিজেরা নিজেদের কমন সেন্স ইউজ করে আপনারা যদি এই চার্টগুলোকে অ্যানালাইজ করেন, দেখবেন খুব সহজ হয়ে যায়। মানে কোনো জটিল কিচ্ছু নেই। আপনি যে চার্টগুলো দেখতে পাচ্ছেন, সেই চার্টটা আমিও দেখতে পাচ্ছি। মানে আমি যেটা দেখছি আপনারাও তো দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যদি একটা সিম্পল ড্রয়িং বসাতে পারেন, তাহলেই হয়ে গেল যে হ্যাঁ, একটা সেট প্যাটার্নে টাটা মোটরস আপ ডাউন করছে। ছোট লেভেলে নয়, বড় লেভেলে আপনাদেরকে আগে রেকগনাইজ করতে হবে প্যাটার্নগুলো। যত যত বড় লেভেলকে আপনারা ক্যাপচার করতে শিখবেন, তত আস্তে আস্তে ধীরে 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 নিচু লেভেলে, মানে প্রথমে হয়তো মান্থলি ক্যান্ডেলগুলোকে শিখলেন, তারপরে ধীরে ধীরে উইকলি ক্যান্ডেলে, তারপর ডেলিতে, তারপর 1 আওয়ারে, 30 মিনিটসে, তবে ইন্ট্রাডের দিকে। লোক কি করে, ফার্স্টেই ইন্ট্রাডে টিপস চায় যে আমাকে ইন্ট্রাডে শেখাও। আরে আগে তো সাঁতার শিখবো, তারপর না সমুদ্রে নামবো, আগে তো পুকুরে সাঁতার কাটতে হবে। তো অপশান বা ইন্ট্রাডে, মানে এই ধরনের জিনিসগুলো খুব প্রফেশনাল জিনিস, এগুলো যে কেউ পারবে না। শেয়ার বাজারে অন্তত 5-7 বছরের প্র্যাকটিস, 8-10 বছরের অভিজ্ঞতা থাকবে, তবে না ইন্ট্রাডে, তবে না অপশান ট্রেডিং করবেন। আমি আজকে 10-12 বছর ধরে মার্কেটে প্র্যাকটিস করছি, তবে গিয়ে আমার আজকে এই নলেজগুলো এসেছে। তো একদিনে কেউ যদি বলে আমাকে ইন্ট্রাডে শিখিয়ে দাও, আমাকে অপশান শিখিয়ে দাও, এইগুলো হয় না।
দেখুন না, ডাক্তার হতে গেলে কত বছরের প্র্যাকটিস লাগে, উকিল হতে গেলে কত বছরের প্র্যাকটিস লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে কত বছরের প্র্যাকটিস লাগে। আর শেয়ার বাজারে কি শুধু ট্রেডিং অ্যাকাউন্ট খুলেই আমি ট্রেডার হয়ে যাই? না কোনো প্র্যাকটিস, না কোনো পেপার ট্রেডিং, না কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, কিচ্ছু না নিয়েই প্রথমেই যদি কেউ অপশানে ঢুকে পড়ে, তার তো পুরো ক্যাপিটালটা জিরো হয়ে যাওয়া মানে শুধু সময়ের অপেক্ষা। তো তাই আপনারা যদি শেয়ার বাজার শিখতে চান বা আপনারা যদি ট্রেডিংটাকে অ্যাজ এ প্রফেশনাল মানে আপনাদের কেরিয়ার হিসেবে নিতে চান, তাহলে লাগবে অনেক বছরের এক্সপিরিয়েন্স, অনেক বছরের প্র্যাকটিস। তাই আপনারা ধীরে ধীরে ক্যাপিটাল ডিপ্লয় করুন এবং আগে শিখে তারপর ট্রেড করুন। তো এই তো গেল আপনাদের পছন্দের সেকশনটা। এবার আমি আমার পছন্দের স্টকটা দেখাই আপনাদেরকে। তো দেখুন, উইকলি অ্যানালিসিসের ফার্স্ট এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মাঝগাঁও ডক। তো মাঝগাঁও ডকটাকে এইখানে একটা উইকলি চার্টে এরকম ইউ শেপের একটা ব্রেকআউট দিচ্ছিল। এই যে ইউ শেপের একটা ব্রেকআউট দিচ্ছিল মাঝগাঁও ডক। আমি ভলিউমটা বন্ধ করি। তো মাঝগাঁও ডকে এইখানে যে উইকলি এখানে একটা হাই বানিয়েছিল 2922। তো 2922 লেভেলটাকে ব্রেক করে যখন এখানে একটা ক্লোজ দিল উইকলি চার্টে, তারপরে দেখুন 2 সপ্তাহের মধ্যে আপনাদেরকে দিয়েছে 20% রিটার্ন। মানে মাঝগাঁও ডক এই যে ব্রেকআউটটা করলো, ব্রেকআউট করার পরেই 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে দিয়েছে 20% রিটার্ন। খারাপ নয়। এইগুলো ছোট ছোট ট্রেড, মানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহের জন্য ছোট ছোট ট্রেড এই ধরনের চার্টগুলো দেখে আপনারা নিতে পারেন। আর সেইভাবেই গার্ডেন রিচ শিপ বিল্ডার্সও আমাদেরকে একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। দেখুন ভালো করে লক্ষ্য করে, এই যে টপটা বানিয়েছিল 2800 কত বানিয়েছিল, 2833 টাকায়। 2833 টাকায় যে টপটা বানিয়েছিল জুলাই 2024-এ, সেইটা আবার মে 2025-এ এসে ব্রেক করার চেষ্টা করছে, কিন্তু ব্রেক এখনো করেনি। এই ব্রেকআউটটা কিন্তু এখনো হয়নি। তো আমি আপনাদেরকে আগে থেকে কেন দেখাচ্ছি, যাতে আপনারা আপনাদের মতো করে আগে থেকে রিসার্চ করতে পারেন, টাইম পান এবং রিসার্চ করে সেই অনুযায়ী একটা আপনারা অ্যাকশন নিতে পারেন। তো আমি যে দেখাচ্ছি, আমি যে দেখিয়েছিলাম মাঝগাঁও ডকটা, সেটা দেখিয়েছিলাম ব্রেকআউটের পরে। তাই আমি ভাবলাম আপনাদেরকে আগে দেখাই, যাতে আপনারা যে ব্রেকআউটগুলোকে একটা ভালো করে রিসার্চ করে নিজেদের মতো করে একটা অ্যাকশন নিতে পারেন। দেখুন আমি কিন্তু এটা আপনাকে নেওয়ার জন্য রেকমেন্ড করছি না, আপনি আপনার এটাকে ওয়াচ লিস্টে রাখুন। মানে একটা কথা মনে রাখবেন যে দেয়ার ইজ অলওয়েজ অ্যানাদার ট্রেড, মানে সব সময় বাজারে কোনো না কোনো ট্রেড সব সময়তে জেনারেট হচ্ছেই। এই ধরনের চার্ট সব সময়তে জেনারেট হচ্ছেই। তো মাঝগাঁও ডকটা যে আমি দেখিয়েছিলাম, আমি নিজে তো নিইনি, তার কারণ আমার অলরেডি ক্যাপিটাল অন্য অন্য ট্রেডে ডিপ্লয়েড আছে। এখনো যে এই গার্ডেন রিচটা দেখছি, গার্ডেন রিচটাও হয়তো আমি নিতে পারবো না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনাকেও নিতে বলছি না, আমি বলছি আপনারা আপনার ওয়াচ লিস্টে এই ধরনের স্টকগুলোকে রাখুন। মাঝগাঁও ডকও ছিল ডিফেন্স স্টক, আর গার্ডেন রিচও হচ্ছে ডিফেন্স স্টক। তো দুটো ডিফেন্স স্টকই কিন্তু এই মুহূর্তে, মানে অনেক ডিফেন্স স্টকই কিন্তু এই মুহূর্তে ব্রেকআউট করছে। দেখুন তীর্থঙ্কর যেটা দেখেছিল ডাটা প্যাটার্ন, তো ডাটা প্যাটার্নটাও কিন্তু ডিফেন্স স্টক। তো এই ধরনের ডিফেন্সের সমস্ত স্টকেই কিন্তু একটা করে ব্রেকআউট আসছে। আর এই কারণেই আমি আমার পুরোনো ভিডিওয়ে আপনাকে দেখিয়েছি যে এই সময় কিন্তু ডিফেন্সের মিউচুয়াল ফান্ড বা ডিফেন্সের ইটিএফ গুলো আমাদেরকে ভালো রিটার্ন দিতে পারে। তো ডিফেন্স রিলেটেড যে কোনো স্টকেই এখন আমি দেখছি একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যে একটা করে ব্রেকআউট আসছে। আর যেহেতু এই স্টকটা এখনো ব্রেকআউট আসেনি, এখনো একটা সপ্তাহ আমাদেরকে ওয়েট করতে হবে, মানে পরের সপ্তাহে গিয়ে কোথায় ক্লোজ দিচ্ছে। এই ব্রেকআউটের মানে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এর আগে বানিয়েছিল, এই হাইটাকে ভেঙে কি উপরে ক্লোজ দিচ্ছে, এই নাকি এর নিচেই ক্লোজ দিচ্ছে। যতক্ষণ না এই হাইটাকে ভেঙে ক্লোজ দিচ্ছে, ততক্ষণ আমরা বুঝবো যে এখনো পর্যন্ত এটা ব্রেকআউট হয়নি। ব্রেকআউট হলে তবে ট্রেড করব, না হলে নয়। তাই আপনাদের যদি ট্রেডিং করার থাকে, আপনারা যত ডিফেন্স সেক্টরের স্টক আছে সমস্তগুলোকে খুঁজে খুঁজে আপনাদের ওয়াচ লিস্টে নিয়ে চলে আসুন। আর ওয়াচ লিস্টে এনে সবার চার্টগুলোকে উইকলি টাইম ফ্রেমে ফেলে দেখতে থাকুন যে কোনটায় ভালো ব্রেকআউট আসছে একটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি কিছু শিখে থাকেন, এই ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমি এর পরেও যে ভিডিওগুলো আসবে সেগুলোতেও আরো নতুন নতুন ট্রেডিং এর আইডিয়া, ইনভেস্টিং এর আইডিয়া আপনাদের শেখাতে থাকবো। আর নেক্সট উইকে মানে সামনের সপ্তাহে রবিবার আপনারা কোন স্টকগুলো আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে চাইছেন সেগুলো কমেন্ট করে জানান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের রবিবার ঠিক সন্ধ্যে 6টায়।